এনবিটিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মিমের দক্ষিণবঙ্গের প্রেসিডেন্ট নিজামুদ্দিন কাসেমি। আমরা জানি এবারে 2021 বিধানসভা নির্বাচনে মিম লড়াই করেছিল, কিন্তু একটিও আসনে জিততে পারেনি, বরং সবকটি আসনে জামানত জব্দ হয়েছিল। এবং মিমের এখনও পর্যন্ত কোনো কমিটি ছিল না বিধানসভার আগ পর্যন্ত। আমরা দেখেছি বিধানসভার পর অফিসিয়ালভাবে মিমের দক্ষিণবঙ্গ কমিটি গঠন করা হয়েছে এবং দক্ষিণবঙ্গ কমিটির প্রেসিডেন্ট নিজামুদ্দিন কাসেমি আমাদের এনবিটিভির মুখোমুখি হয়েছেন। প্রথমে আপনার কাছে জানতে চাইবো, ভোটে তো একেবারে আপনার জামানত জব্দ হয়েছেন, কিভাবে সংগঠন গোছাবেন? নতুন আপনি সভাপতি হয়েছেন। এই উত্তর কোনো পলিটিক্স যারা করে তাদেরকে দিতে হয় না, যেহেতু আপনারা মিডিয়া চালাচ্ছেন, হয়তো আপনাদের হালকা করে দিতে হবে। সমস্ত পার্টি যখন শুরুতে কাজ শুরু করে তাদের জামানত জব্দও হয়। আজ টিএমসি আকাশচুম্বী পাওয়ার নিয়ে গর্ব করছে, কিন্তু একসময় এরও জামানত জব্দ হয়েছিল, এখন তারা আছে। তো আমাদের জামানত জব্দ হয়েছে এটা কোনো বিষয় নয়। আমরা যে কিছু ভোট পেয়েছি সর্বপ্রথম এসে অল্প দিনের সময় নিয়ে, যে আমরা কয়েক হাজার করে ভোট পেয়েছি, এটা সব থেকে বড় জিনিস। এবং চাপের ভিতর থেকেও যে মানুষ ভোট দিয়েছে, এটা সব থেকে বড় জিনিস। আমরা জাস্ট এন্ট্রি করে দেখতে চাইছিলাম যে পঞ্চায়েতে আমরা কেমন খেলা খেলতে পারি। তো বিধানসভায় যেটাই ভোট পেয়েছি আমরা মোটামুটি আমরা গেস করে নিয়েছি যে পঞ্চায়েতে আমরা খেলতে পারবো। আমরা জানি যে 2014 থেকে বঙ্গে মিম করার জন্য বঙ্গের ছেলেরা বারবার আসাদ সাহেবের কাছে গিয়েছেন। বিভিন্ন সময় আমরা দেখেছি বাংলা থেকে উত্তরপ্রদেশের নির্বাচনে, বিহারের নির্বাচনে গিয়েছেন, কিন্তু এত পরেও পশ্চিমবঙ্গে কোনো কমিটি গঠন করা হয়নি। বা মিম আসাদুদ্দিন নাইসি সাহেব এখানে এসে রাজনীতি করার কথা তেমনভাবে ভাবিনি। 2021 বিধানসভা নির্বাচনে হঠাৎ করে আসলেন, কিন্তু ফল ভালো হলো না। তারপরে এই যে কমিটি গঠন, এর স্থায়িত্ব হবে? উনি আসলে কি পলিটিক্স করতে চাইছেন বেঙ্গলে? অনেকে প্রশ্ন তুলছেন। পলিটিক্স যদি করতে নাই চাইতেন তো ব্যারিস্টারের মতন মানুষ আসবেন কেন, এবং বাংলায় তিনি জার্নি করবেন কেন? এত গুরুত্বপূর্ণ তানার সময় তিনি এখানে দিয়েছেন, এবং হাওড়া স্টেশন থেকে আমাদের সাথে উনি মুর্শিদাবাদ পর্যন্ত বাই ট্রেন বসে বসে সফর করলেন। এরকম একটা লেজেন্ড মানুষ, তিনি এই জার্নিগুলো করছে তো খেলা করার জন্য নয়। তাদের এক একটা মিনিটের অনেক প্রাইস আছে, অনেক দাম আছে। তো নিশ্চয়ই পলিটিক্স তিনি করতে চাইছেন। আর সব থেকে বড় জিনিস, অফিসিয়াল কমিটি গঠন হয়নি, তখন উনি এসেছেন, সভা করেছেন, কিছু ক্যান্ডিডেট দিয়েছেন। আর এখন তো অফিসিয়াল কমিটি শুরু হয়েছে, তাহলে ওনার আশাটা কেমন হতে পারে আর ভোটে লড়াইটাও কেমন হতে পারে, এটা আর বলার জায়গা রাখে। কি পরিকল্পনা আপনাদের? আমাদের পরিকল্পনা পঞ্চায়েত পরিষ্কার। আমরা পঞ্চায়েতে লড়তে চাই এবং খুব জোরভাবেই লড়তে চাই। যদি কারোর সাথে অ্যালায়েন্স করে লড়তে হয় তাও আমরা লড়বো। আমরা দেখেছিলাম ভোটের আগে আসাদ সাহেব এসেছিলেন, আব্বাস সিদ্দিকির সঙ্গে দেখাও করেছিলেন এবং বলেছিলেন বেঙ্গলে উনি যা বলবেন আমরা সেগুলো মাথা পেতে মেনে নেবো, এমন বক্তব্যও তিনি প্রেসের সামনে দিয়েছিলেন। তো সেক্ষেত্রে আব্বাসের সঙ্গে মিমের সম্পর্ক তো আমরা দেখেছিলাম ভোটের সময় ছিল না, আলাদা আলাদাভাবে সবাই লড়াই করেছেন। এবার কি থাকবে? ব্যারিস্টার সাহেব যেটা বলেছিলেন সেটা মোর্চার ব্যাপারে। আব্বাস সিদ্দিকি যেটা বারবার বলেছিলেন যে আমরা একটা মোর্চা করছি, যে মোর্চায় 8 থেকে 10 জন দল থাকবে, এরকম বলেছিলেন যে 8-10টি দল আমাদের মোর্চায় থাকবে। তো সেই মোর্চা হিসেবে ব্যারিস্টার সাহেব বলেছেন, যেহেতু তিনি মোর্চা তৈরি করছেন, একটা অ্যালায়েন্স, গ্র্যান্ড অ্যালায়েন্স তৈরি করছেন, সেই গ্র্যান্ড অ্যালায়েন্সে উনি আব্বাস সিদ্দিকির পিছনে চলবেন বলেছিলেন। এই ছিল বিষয়। এবার ব্যারিস্টার সাহেব নিজের জায়গায় দাঁড়িয়েছেন, আব্বাস সিদ্দিকি কি করলো না করলো সেটা ওনার ব্যাপার। উনি ওনার পলিটিক্যাল গেনের জন্য উনি কার সাথে যাবে, কার কথা রাখবে, কার কথা ফেলবে, কার ট্রাস্ট ভেঙে দেবে, কার সাথে কি করবেন না করবেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। এবং যেটা হয়েছে সেটা আপনারা দেখেছেন। কিন্তু আমরা যারা মিম কর্মী ছিলাম বা ব্যারিস্টার সাহেব ছিলেন, তিনি বাংলায় এসেছিলেন, বাংলায় কাজ করতে চাইছিলেন, ওই জন্য চেয়েছিলেন তিনি আব্বাস সিদ্দিকি সাহেবের ওপরে ট্রাস্ট করতে, সেটা তার প্রচেষ্টা, তিনি সেটা করেছেন। বেঙ্গলে এবারে আমরা দেখলাম যে তৃণমূল তৃতীয়বারের জন্য ক্ষমতায় এলেন এবং ব্যাপক সংখ্যার সিট নিয়ে ক্ষমতায় এসেছেন। সেখানে মিমকে বরাবর দায়ী করা হচ্ছে যে মিম হচ্ছে একটা সাম্প্রদায়িক শক্তি, পশ্চিমবঙ্গে এর কোনো আশ্রয় দেব না তৃণমূল বলছে। কি বলবেন? সাম্প্রদায়িক শক্তি, আসলে সাম্প্রদায়িক ডিফিনিশনটাই আমার মনে হচ্ছে একটু ঘুরিয়ে বোঝা হচ্ছে। সাম্প্রদায়িক ডিফিনেশনটাই ঘুরিয়ে বোঝা হচ্ছে। মজলুমদের আওয়াজ, অত্যাচারিতদের আওয়াজ তোলাটাকে যদি সাম্প্রদায়িকতা বলা হয়, আর যারা দেশ ছাড়ার স্লোগান দিচ্ছে মুসলমান দেখে মারছে, গালি দিচ্ছে, দিল্লির মতো যন্তর মন্তরের জায়গায় যারা এইভাবে মুসলিমদের বিরুদ্ধে একটা থার্ড অঙ্ক যারা ভারতবর্ষে বাস করছে তাদের বিরুদ্ধে ব্যাপক ইল্লিগাল স্লোগান তা তুলছে, তাদের বিরুদ্ধে এই সমস্ত নামদারি সেকুলার পার্টিদের কোনো কথা নেই।
তাদের বিরুদ্ধে এদের কোনো বক্তব্য নেই। এরা কেবলমাত্র শুধু মুখে ধ্বজা নিয়ে রেখেছে সেকুলারিজমের, আর আমাদেরকে সাম্প্রদায়িকতার তোপ দিচ্ছে। আমরা তো একটা মনে করুন নিচি জাতি, নিপীড়িত জাতি, তাদের আওয়াজ তৈরি করতে চাইছি। সেই আওয়াজটা তুলতে গিয়ে যদি ওনাদের মনে হয় সাম্প্রদায়িক, ডাজন্ট ম্যাটার। তবে আমরা এটা খোলাসা করব যে অরিজিনাল সাম্প্রদায়িকতা কাদের ভিতরে কাজ করছে, কারা সেকুলারিজমের লেভেলটা রেখে দিয়ে সেকুলারিজমকে ভিতরে ভিতরে খোকলা করে দিচ্ছে, মূল রুটসটাকে নষ্ট করে দিচ্ছে। এটা আমরা এবারে দেখাবো ইনশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন, কিভাবে সংগঠন গুছাবেন, কিভাবে কাজ করবেন এবার এই বেঙ্গলে? আমাদের আজকে মিটিং ছিল কমিটির, আমরা ডিসিশন নিয়েছি খুব শীঘ্রই আমরা ডিস্ট্রিক্ট কমিটি অ্যানাউন্সমেন্ট করব, তারপরে ব্লক, এবং এইভাবে আমরা বুথ পর্যন্ত পৌঁছে যাব। বিফোর পঞ্চায়েত ইলেকশন বুথ পর্যন্ত আমরা পৌঁছে যাব এবং বুথে আমাদের মানুষ তৈরি করব যারা আমাদের জন্য ভোট করবে। ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম মিমের দক্ষিণবঙ্গের প্রেসিডেন্ট নিজামুদ্দিন কাশিমের সঙ্গে। এখন এই পর্যন্ত। পরবর্তী খবরে আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।